মেঘবিয়নের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আমরা পাঠ করে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসটি। আজ পঞ্চম পর্ব শুরু হচ্ছে গল্প পাঠ। তারপরে মুক্তি। বেশ বোধ হচ্ছে আজকে ওর ঘোর ভেঙে গেছে। ও যে কোন স্রোতে ভেসেছে হঠাৎ আজ সেটা বুঝতে পেরেছে। এখন ওকে জেনে শুনে হয় ফিরতে হবে নয় এগোতে হবে। তা নয়, এখন থেকে ও একবার এগোবে একবার পিছবে। তাতে আমার ভাবনা নেই। কাপড়ে যখন আগুন লাগে তখন ভয়ে যতই ছোটাছুটি করে আগুন ততই বেশি করে জ্বলে ওঠে। ভয়ের ধাক্কাতেই ওর হৃদয়ের বেগ আরো বেশি করে বেড়ে উঠবে। আরো তো এমন দেখেছি। সেই তো বিধবা কুসুম ভয়েতে কাঁপতে কাঁপতেই আমার কাছে এসে ধরা দিয়েছিল। আর আমাদের হস্টেলের কাছে যে ফিরিঙ্গি মেয়ে ছিল, সে আমার উপরে রাগ করলে একদিন মনে হতো সে আমাকে রেগে যেন ছিঁড়ে ফেলে দেবে। সেদিনকার কথা আমার বেশ মনে আছে। যেদিন সে চিৎকার করে যাও যাও বলে আমাকে ঘর থেকে জোর করে তাড়িয়ে দিলে। তারপরে যেমনি আমি চৌকাঠের বাইরে পা বাড়িয়েছি অমনি সে ছুটে এসে আমার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মেঝেতে মাথা ঠুকতে ঠুকতে মূর্ছিত হয়ে পড়ল। ওদের আমি খুব জানি। রাগ বলো, ভয় বলো, লজ্জা বলো, ঘৃণা বলো, এ সমস্তই জ্বালানি কাঠের মতো ওদের হৃদয়ের আগুনকে বাড়িয়ে তুলে পুড়ে ছাই হয়ে যায়। যে জিনিস এ আগুনকে সামলাতে পারে সে হচ্ছে আইডিয়াল। মেয়েদের সে বেলায় নেই। ওরা পুণ্যি করে, তীর্থ করে, গুরু ঠাকুরের পায়ের কাছে গড় হয়ে পড়ে প্রণাম করে। আমরা যেমন করে আপিস করি, কিন্তু আইডিয়ার ধার দিয়ে যায় না। আমি নিজের মুখে ওকে বেশি কিছু বলবো না। এখনকার কালের কতকগুলো ইংরেজি বই ওকে পড়তে দেব। ও ক্রমে ক্রমে বেশ স্পষ্ট করে বুঝতে পারুক যে প্রবৃত্তিকে বাস্তব বলে স্বীকার করা ও শ্রদ্ধা করাই হচ্ছে মডার্ন। প্রবৃত্তিকে লজ্জা করা, সংযমকে বড় জানাটা মডার্ন নয়। মডার্ন এই কথাটার যদি আশ্রয় পায় তা হলেই ও জোর পাবে। কেননা ওদের তীর্থ চাই, গুরু ঠাকুর চাই, বাঁধা সংস্কার চাই। শুধু আইডিয়া ওদের কাছে ফাঁকা। যাই হোক, এই নাট্যটা পঞ্চম অঙ্ক পর্যন্ত দেখা যাক। এ কথা জাঁক করে বলতে পারবো না আমি কেবলমাত্র দর্শক। উপরের তলায় রয়্যাল সিটে বসে মাঝে মাঝে কেবল হাততালি দিচ্ছি। বুকের ভিতরে টান পড়ছে, থেকে থেকে শিরগুলো ব্যথিয়ে উঠছে। রাত্রে বাতি নিভিয়ে বিছানায় যখন শুই তখন এতটুকু ছোঁয়া, এতটুকু চাওয়া, এতটুকু কথা অন্ধকার ভর্তি করে কেবলই ঘুরে ঘুরে বেড়ায়। সকালে ঘুম থেকে উঠে মনের ভিতরটাই একটা পুলক ঝিলমিল করতে থাকে। মনে হয় যেন রক্তের সঙ্গে সঙ্গে সর্বাঙ্গে একটা সুরের ধারা বইছে। এই টেবিলের উপরকার ফটো স্ট্যান্ডে নিখিলের ছবির পাশে মক্ষীর ছবি ছিল। আমি সে ছবিটি খুলে নিয়েছিলুম। কাল মক্ষীকে সেই ফাঁকাটা দেখিয়ে বললুম, কৃপণের কৃপণতার দোষেই চুরি হয়। অতএব এই চুরির পাপটা কৃপণে চড়ে ভাগাভাগি করে নেওয়াই উচিত। কি বলেন? মক্ষী একটু হাসলে, বললে, ও ছবিটা তো তেমন ভালো ছিল না। আমি বললুম, কি করা যাবে? ছবি তো কোনো মতেই ছবির চেয়ে ভালো হয় না। ও যা তাই নিয়েই সন্তুষ্ট থাকবো। মক্ষী একখানা বই খুলে পাতা উল্টাতে লাগলো। আমি বললুম, আপনি যদি রাগ করেন আমি ওর ফাঁকটা কোনো রকম করে ভরিয়ে দেব। আজ ফাঁকাটা ভরিয়ে দিয়েছি। আমার এ ছবিটা অল্প বয়সের। তখনকার মুখটা কাঁচা কাঁচা, মনটাও সেই রকমই ছিল। তখনও ইহকাল পরকালের অনেক জিনিস বিশ্বাস করতুম। বিশ্বাসে ঠকাই বটে, কিন্তু ওর একটা মস্ত গুণ এই, ওতে মনের উপর একটা লাবণ্য দেয়। নিখিলের ছবির পাশে আমার ছবি রইল। আমরা দুই বন্ধু। নিখিলেশের আত্মকথা। আগে কোনো দিন নিজের কথা ভাবিনি।
এখন প্রায় মাঝে মাঝে নিজেকে বাইরে থেকে দেখি। বিমল আমাকে কেমন চোখে দেখে সেইটে আমি দেখবার চেষ্টা করি। বড় গম্ভীর, সব জিনিসকে বড় বেশি গুরুতর করে দেখা আমার অভ্যাস। আর কিছু না, জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো। তাই করেই তো চলছে। সমস্ত জগতে আজ যত দুঃখ ঘরে বাইরে ছড়িয়ে আছে, তাকে তো আমরা মনে মনে ছায়ার মতো মায়ার মতো উড়িয়ে দিয়ে তবেই অনায়াসে নাচছি, খাচ্ছি। তাকে যদি এক মুহূর্ত সত্য বলে ধরে রেখে দেখতে পারতুম, তাহলে কি মুখে অন্ন রুচত, না চোখে ঘুম থাকত। কেবল নিজেকে সেই সমস্ত উড়ে যাওয়া ভেসে যাওয়ার দলে দেখতে পারিনি। মনে করি কেবল আমারই দুঃখ জগতের বুকে অনন্তকালের বোঝা হয়ে হয়ে জমে উঠছে। তাই এত গম্ভীর। তাই নিজের দিকে তাকালে দুই চক্ষের জলে বক্ষ ভেসে যায়। ওরে হতভাগা, একবার জগতের সদরে দাঁড়িয়ে সমস্ত সঙ্গে আপনাকে মিলিয়ে দেখ না। সেখানে যুগ যুগান্তের মহামেলায় লক্ষ কোটি লোকের ভিড়ে বিমল তোমার কে? সে তোমার স্ত্রী? কাকে বলো তোমার স্ত্রী? ওই শব্দটাকে নিজের ভুঁইয়ে ফুলিয়ে তুলে দিন রাত্রি সামলে বেড়াচ্ছ। জানো বাইরে থেকে একটা পিন ফুটলেই এক মুহূর্তে হাওয়া বেরিয়ে গিয়ে সমস্তটা চুপসে যাবে। আমার স্ত্রী, অতএব ও আমারই। ও যদি বলতে চাই না, আমি, তখনই আমি বলবো সে কেমন করে হবে? তুমি যে আমার স্ত্রী। স্ত্রী, ওটা কি একটা যুক্তি? ওটা কি একটা সত্য? ওই কথাটার মধ্যে একটা আস্ত মানুষকে আগাগোড়া পুড়ে ফেলে কি তালা বন্ধ করে রাখা যায়? স্ত্রী, এই কথাটিকে যে আমার জীবনের যা কিছু মধুর, যা কিছু পবিত্র সব দিয়ে বুকের মধ্যে মানুষ করেছি, একদিনও ওকে ধুলোর উপর নামাইনি। ওই নামে কত পূজার ধূপ, কত সাহানার বাঁশি, কত বসন্তের বকুল, কত শরতের শেফালি। ও যদি কাগজের খেলার নৌকার মতো আজ হঠাৎ নর্দমার ঘোলা জলে ডুবে যায়, তাহলে সেই সঙ্গে আমার ওই দেখো আবার গাম্ভীর্য। কাকে বলছো নর্দমা? কাকে বলছো ঘোলা জল? ওসব হলো রাগের কথা। তুমি রাগ করবে বলেই জগতে এক জিনিস আর এক হবে না। বিমল যদি তোমার না হয় তো সে তোমার নয়ই। যতই চাপাচাপি রাগারাগি করবে, ততই ওই কথাটাই আরো বড় করে প্রমাণ হবে। বুক ফেটে যায় যে, যা যাক, তাতে বিশ্ব দেউলে হবে না, এমনকি তুমিও দেউলে হবে না। জীবনে মানুষ যা কিছু হারায়, তার সকলের চেয়েও মানুষ অনেক বেশি বড়। সমস্ত কান্নার সমুদ্র পেরিয়েও তার পার আছে। এই জন্যেই সে কাঁদে, নইলে কাঁদতও না। কিন্তু সমাজের দিক থেকে সেসব কথা সমাজ ভাবুকগে, যা করতে হয় করুক। আমি কাঁদছি আমার আপন কান্না, সমাজের কান্না নয়। বিমল যদি বলে সে আমার স্ত্রী নয়, তাহলে আমার সামাজিক স্ত্রী যেখানে থাকে থাক, আমি বিদায় হলুম। দুঃখ তো আছেই, কিন্তু একটা দুঃখ বড় মিথ্যে হবে। সেটা থেকে নিজেকে যে করে পারি বাঁচাবই। কাপুরুষের মতো এ কথা মনে করতে পারবো না যে অনাদরে আমার জীবনের দাম কমে গেল। আমার জীবনের মূল্য আছে। সেই মূল্য দিয়ে আমি কেবল আমার ঘরের অন্তঃপুরটুকু কিনে রাখবার জন্যে আসিনি। আমার যা বড় ব্যবসা সে কিছুতেই দেউলে হবে না। আজ এই কথাটা খুব সত্য করে ভাববার দিন এসেছে। আজ যেমন নিজেকে, তেমনি বিমলকেও সম্পূর্ণ বাইরে থেকে দেখতে হবে। এতদিন আমি আমারই মনের কতকগুলি দামি আইডিয়াল দিয়ে বিমলকে সাজিয়েছিল। আমার সেই মানসী মূর্তির সঙ্গে সংসারে বিমলের সব জায়গায় যে মিল ছিল তা নয়। কিন্তু তবুও আমি তাকে পূজা করে এসেছি আমার মানসীর মধ্যে। সেটা আমার গুণ নয়,
সেইটেই আমার মহা দোষ। আমি লোভী। আমি আমার সেই মানসী তিলোত্তমাকে মনে, মনে ভোগ করতে চেয়েছিলুম। বাইরের বিমল তার উপলক্ষ হয়ে পড়েছিল। বিমলা যা সে তাই। তাকে যে আমার খাতিরে তিলোত্তমা হতেই হবে এমন কোনো কথা নেই। বিশ্বকর্মা আমারই ফরমাস খাটছেন নাকি? তাহলে আজ তাহলে আজ একবার আমাকে সমস্ত পরিষ্কার করে দেখে নিতে হবে। মায়ার রঙে যেসব চিত্র বিচিত্র করেছি সে আজ খুব শক্ত করে মুছে ফেলবো। এতদিন অনেক জিনিস আমি দেখেও দেখিনি। আজ এ কথা স্পষ্ট বুঝেছি। বিমলের জীবনে আমি আকস্মিক মাত্র। বিমলের সমস্ত প্রকৃতি যার সঙ্গে সত্য মিলতে পারে সে হচ্ছে সন্দীপ। এইটুকু জানাই আমার পক্ষে যথেষ্ট। কেননা আজ আমার নিজের কাছেও নিজের বিনয় করবার দিন নেই। সন্দীপের মধ্যে অনেক গুণ আছে যা লোভনীয়। সেই গুণে আমাকেও এতদিন সে আকর্ষণ করে এসেছে। কিন্তু খুব কম করেও যদি বলি তবুও একথা আজ নিজের কাছে বলতে হবে যে মোটের উপর সে আমার চেয়ে বড় নয়। স্বয়ংবর সভায় আজ আমার গলায় যদি মালা না পড়ে, যদি মালা সন্দীপই পাই, তবে এই উপেক্ষায় দেবতা তাঁরই বিচার করলেন যিনি মালা দিলেন, আমার নয়। আজ আমার একথা অহংকার করে বলা নয়। আজ নিজের মূল্যকে নিজের মধ্যে যদি একান্ত সত্য করে না জানি ও না স্বীকার করি, আজকেকার এই আঘাতকে যদি আমার এই মানব জন্মের চরম অপমান বলেই মেনে নিতে হয়, তাহলে আমি আবর্জনার মতো সংসারের আস্তা করে গিয়ে পড়ব। আমার দ্বারা আর কোনো কাজই হবে না। অতএব আজ সমস্ত অসহ্য দুঃখের ভিতর দিয়েও আমার মনের মধ্যে একটা মুক্তির আনন্দ জাগুক। চেনাশোনা হলো, বাহিরকেও বুঝলুম, অন্তরকেও বুঝলুম। সমস্ত লাভ লোকসান মিটিয়ে যা বাকি রইল তাই আমি। কিন্তু পঙ্গু আমি নই, দরিদ্র আমি নই, সে অন্তঃপুরের রোগীয় পথ্যে মানুষ করা রোগা আমি নই, সে বিধাতার শক্ত হাতের তৈরি আমি। যা তার হবার তা হয়ে গেছে, আর তার কিছুতে মার নেই। এই মাত্র মাস্টারমশাই আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে আমাকে বললেন, নিখিল, শুতে যাও, রাত ১টা হয়ে গেছে। অনেক রাত্রে বিমল খুব গভীর ঘুমে ঘুমিয়ে না পড়লে আমার পক্ষে শুতে যাওয়া ভারী কঠিন হয়। দিনের বেলা তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তাও চলে, কিন্তু বিছানার মধ্যে একলা রাতের নিস্তব্ধতায় তার সঙ্গে কি কথা বলবো? আমার সমস্ত দেহ মন লজ্জিত হয়ে ওঠে। আমি মাস্টারমশাইকে জিজ্ঞাসা করলুম, আপনি এখনো ঘুমোননি কেন? তিনি একটু হেসে বললেন, আমার এখন ঘুমোবার বয়স গেছে, এখন জেগে থাকবার বয়স। এই পর্যন্ত লেখা হয়ে শুতে যাব যাব করছি এমন সময়ে আমার জানালার সামনের আকাশে শ্রাবণের মেঘ হঠাৎ একটা জায়গায় ছিন্ন হয়ে গেল, আর তারই মধ্যে থেকে একটি বড় তারা জ্বলজ্বল করে উঠল। আমার মনে হলো আমাকে সে বললে, কত সম্বন্ধ ভাঙছে গড়ছে স্বপ্নের মতো, কিন্তু আমি ঠিক আছি। আমি বাসর ঘরের চিরপ্রদীপের শিখা, আমি মিলন রাত্রির চিরচুম্বন। সেই মুহূর্তে আমার সমস্ত বুক ভরে উঠে মনে হলো এই বিশ্ব বস্তুর পর্দার আড়ালে আমার অনন্তকালের প্রেয়সী স্থির হয়ে বসে আছে। কত জন্মে কত আয়নায় ক্ষণে ক্ষণে তার ছবি দেখলুম, কত ভাঙা আয়না, বাঁকা আয়না, ধুলোয় অস্পষ্ট আয়না। যখনই বলি আয়নাটা আমারই করে নিই, বাক্সর ভিতর করে রাখি, তখনই ছবি সরে যায়। থাক না, আমার আয়নাতেই বা কি, আর ছবিতেই বা কি। প্রেয়সী, তোমার বিশ্বাস অটুট রইল, তোমার হাসি ম্লান হবে না। তুমি আমার জন্যে সীমন্তে যে সিঁদুরের রেখা এঁকেছ,
প্রতিদিনের অরুণোদয় তাকে উজ্জ্বল করে ফুটিয়ে রাখছে। একটা শয়তান অন্ধকারের কোণে দাঁড়িয়ে বলছে, এসব তোমার ছেলে ভোলানো কথা। তা হোক না, ছেলেকে তো ভোলাতেই হবে। লক্ষ ছেলে, কোটি ছেলে, ছেলের পর ছেলে, কত ছেলের কত কান্না। এত ছেলেকে কি মিথ্যে দিয়ে ভোলানো চলে? আমার প্রেয়সী আমাকে ঠকাবে না। সে সত্য, সে সত্য। এই জন্যে বারে বারে তাকে দেখলুম, বারে বারে তাকে দেখব। ভুলের ভিতর দিয়েও তাকে দেখেছি, চোখের জলের ঘন কুয়াশার মধ্য দিয়েও তাকে দেখা গেল। জীবনের হাটের ভিড়ের মধ্যে তাকে দেখেছি, হারিয়েছি, আবার দেখেছি। মরণের ফুকরের ভিতর দিয়ে বেরিয়ে গিয়েও তাকে দেখব। ওগো নিষ্ঠুর, আর পরিহাস করো না। যে পথে তোমার পায়ের চিহ্ন পড়েছে, যে বাতাসে তোমার এলো চুলের গন্ধ ভরে আছে, এবার যদি তার ঠিকানা ভুল করে থাকি, তবে সেই ভুলে আমাকে চিরদিন কাঁদিও না। ওই ঘোমটা খোলা তারা আমাকে বলছে, না না, ভয় নেই, যা চিরদিন থাকবার তা চিরদিনই আছে। একবার দেখে আসি আমার বিমলকে, সে বিছানায় এলিয়ে পড়ে ঘুমিয়ে আছে। তাকে না জাগিয়ে তার ললাটে একটি চুম্বন রেখে দিই। সেই চুম্বন আমার পূজার নৈবেদ্য। আমার বিশ্বাস, মৃত্যুর পরে আর সবই ভুলব। সব ভুল, সব কান্না, কিন্তু এই চুম্বনের স্মৃতির স্পন্দন কোনো একটা জায়গায় থেকে যাবে। কেননা জন্মের পর জন্মে এই চুম্বনের মালা যে গাঁথা হয়ে যাচ্ছে, সেই প্রেয়সীর গলায় পরানো হবে বলে। এমন সময়ে আমার ঘরের মধ্যে আমার মেজো জা এসে ঢুকলেন। তখন আমাদের পাহারার ঘড়িতে ঢং ঢং করে ২টো বাজলো। ঠাকুরপো, তুমি করছো কি? লক্ষ্মী ভাই, শুতে যাও। তুমি নিজেকে এমন করে দুঃখ দিও না। তোমার চেহারা যা হয়ে গেছে সে আমি চোখে দেখতে পারিনি। এই বলতে বলতে তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। আমি একটি কথাও না বলে তাকে প্রণাম করে তার পায়ের ধুলো নিয়ে শুতে গেলুম। বিমলার আত্মকথা। গোড়ায় কিছুই সন্দেহ করিনি, ভয় করিনি। আমি জানতুম দেশের কাছে আত্মসমর্পণ করছি। পরিপূর্ণ আত্মসমর্পণে কি প্রচণ্ড উল্লাস, নিজের সর্বনাশ করাই নিজের সবচেয়ে আনন্দ, এ কথা সেদিন প্রথম আবিষ্কার করেছিলুম। জানি নে, হয়তো এমনি করেই একটা অস্পষ্ট আবেগের ভিতর দিয়ে এই নেশাটা একদিন আপনিই কেটে যেত। কিন্তু সন্দীপবাবু যে থাকতে পারলেন না। তিনি যে নিজেকে স্পষ্ট করে তুললেন। তার কথার সুর যেন স্পর্শ হয়ে আমাকে ছুঁয়ে যায়। চোখের চাহনি যেন ভিক্ষা হয়ে আমার পায়ে ধরে। অথচ তার মধ্যে এমন একটা ভয়ঙ্কর ইচ্ছার জোর, যেন সে নিষ্ঠুর ডাকাতের মতো আমার চুলের মুঠি ধরে টেনে ছিঁড়ে নিয়ে যেতে চায়। আমি সত্য কথা বলবো, এই দুর্দান্ত ইচ্ছার প্রলয় মূর্তি দিন রাত আমার মনকে টেনেছে। মনে হতে লাগলো বড় মনোহর নিজেকে একেবারে ছারখার করে দেওয়া। তাতে কত লজ্জা, কত ভয়, কিন্তু বড় তীব্র মধুর সে। আর কৌতূহলের অন্ত নেই। যে মানুষকে ভালো করে জানি নে, যে মানুষকে নিশ্চয় করে পাবো না, যে মানুষের ক্ষমতা প্রবল, যে মানুষের যৌবন সহস্র শিখায় জ্বলছে, তার ক্ষুব্ধ কামনার রহস্য সে কি প্রচণ্ড, কি বিপুল, এ তো কখনো কল্পনাও করতে পারিনি। যে সমুদ্র বহু দূরে ছিল, পড়া বইয়ের পাতায় যার নাম শুনেছি মাত্র, এক ক্ষুধিত বন্যায় মাঝখানে সমস্ত বাধা ডিঙিয়ে, যেখানে খিড়কির ঘাটে আমি বাসন মাজি, জল তুলি, সেইখানে আমার পায়ের কাছে ফেনা এলিয়ে দিয়ে তার অসীমতা নিয়ে সে লুটিয়ে পড়ল। আমি গোড়ায় সন্দীপবাবুকে ভক্তি করতে আরম্ভ করেছিলুম।
কিন্তু সে ভক্তি গেল ভেসে। তাকে শ্রদ্ধাও করি নে, এমনকি তাকে অশ্রদ্ধাই করি। আমি খুব স্পষ্ট করেই বুঝেছি আমার স্বামীর সঙ্গে তার তুলনাই হয় না। এও আমি ১ম এ না হোক ক্রমে, ক্রমে জানতে পেরেছি যে সন্দীপের মধ্যে যে জিনিসটাকে পৌরুষ বলে ভ্রম হয় সেটা চাঞ্চল্য মাত্র। তবু আমার এই রক্ত মাংসে এই ভাবনায় গড়া বীণাটা ওরই হাতে বাজতে লাগলো। সে হাতটাকে আমি ঘৃণা করতে চাই এবং এই বীণাটাকে। কিন্তু বীণা তো বাজলো। আর সেই সুরে যখন আমার দিন রাত্রি ভরে উঠল, তখন আমার আর দয়া মায়া রইল না। এই সুরের রসাতলে তুমিও মজো, আর তোমার যা কিছু আছে সব মজিয়ে দাও। এই কথা আমার শিরার প্রত্যেক কম্পন, আমার রক্তের প্রত্যেক ঢেউ আমাকে বলতে লাগলো। একথা আর বুঝতে বাকি নেই যে আমার মধ্যে একটা কিছু আছে যেটা, কি বলবো? যার জন্যে মনে হয় আমার মরে যাওয়াই ভালো। মাস্টারমশাই যখন একটু ফাঁক পান আমার কাছে এসে বসেন। তাঁর একটা শক্তি আছে। তিনি মনটাকে এমন একটা শিখরের উপর দাঁড় করিয়ে দিতে পারেন, যেখান থেকে নিজের জীবনের পরিধিটাকে এক মুহূর্তেই বড় করে দেখতে পাই। বরাবর যেটাকে সীমা বলে মনে করে এসেছি, তখন দেখি সেটা সীমা নয়। কিন্তু কি হবে? আমি অমন করে দেখতেই চাইনি। যে নেশায় আমাকে পেয়েছে সেই নেশাটা ছেড়ে যাক, এমন ইচ্ছাও যে আমি সত্য করে করতে পারিনি। সংসারের দুঃখ ঘটুক, আমার মধ্যে আমার সত্য পলে পলে কালো হয়ে মরুক, কিন্তু আমার এই নেশা চিরকাল টিকে থাক। এই ইচ্ছা যে কিছুতেই ছাড়াতে পারছি নে। আমার ননদ মনুর স্বামী যখন মদ খেয়ে মনুকে মারতো, তারপরে মেরে অনুতাপে হাউ হাউ করে কাঁদতো। শপথ করে বলতো আর কখনো মদ ছোঁব না। আবার তার পরদিন সন্ধ্যাবেলাতেই মদ নিয়ে বসতো। দেখে আমার সর্বাঙ্গ রাগে ঘৃণায় জ্বলত। আজকে দেখি আমার মদ খাওয়া যে তার চেয়ে ভয়ানক। এই মদ কিনে আনতে হয় না, গ্লাসে ঢালতে হয় না, রক্তের ভিতর থেকে আপনা আপনি তৈরি হয়ে উঠছে। কি করি? এমনি করেই কি জীবন কাটবে? একবার চমকে উঠে আপনার দিকে তাকাই আর ভাবি আমি আগাগোড়া একটা দুঃস্বপ্ন। একসময় হঠাৎ দেখতে পাবো এ আমি সত্য নই। এ যে ভয়ানক অসংলগ্ন। এর যে আগার সঙ্গে গোড়ার মিল নেই। এ যে মায়া জাদুকরের মতো কালো কলঙ্ককে ইন্দ্রধনুর রঙে রঙে রঙিন করে তুলেছে। এ যে কি হলো, কেমন করে হলো, কিছুই বুঝতে পারছি নে। একদিন আমার মেজো জা হেসে হেসে বললেন, আমাদের ছোট রানীর গুণ আছে, অতিথিকে এত যত্ন যে সে ঘর ছেড়ে ১ কিলো নড়তে চায় না। আমাদের সময়েও অতিথিশালা ছিল, কিন্তু অতিথির এত বেশি আদর ছিল না। তখন একটা দস্তুর ছিল, স্বামীদেরও যত্ন করতে হতো। বেচারা ঠাকুরপো এ কাল ঘেঁষে জন্মেছে তাই ফাঁকিতে পড়ে গেছে। ওর উচিত ছিল অতিথি হয়ে এ বাড়িতে আসা, তাহলে কিছুকাল টিকতে পারতো। এখন বড় সন্দেহ। ছোট রাক্ষসী, একবার কি তাকিয়ে দেখতেও নেই ওর মুখের ছিরি কি রকম হয়েছে? এসব কথা একদিন আমার মনে লাগতোই না। তখন ভাবতুম আমি যে ব্রত নিয়েছি এরা তার মানেই বুঝতে পারে না। তখন আমার চারিদিকে একটা ভাবের আবরু ছিল। তখন ভেবেছিলুম আমি দেশের জন্য প্রাণ দিচ্ছি। আমার লজ্জা শরমের দরকার নেই। কিছুদিন থেকে দেশের কথা বন্ধ হয়ে গেছে। এখনকার আলোচনা মডার্ন কালে স্ত্রী পুরুষের সম্বন্ধ এবং অন্য হাজার রকমের কথা। তারই ভিতরে ভিতরেই ইংরেজি কবিতা এবং বৈষ্ণব কবিতার আমদানি। সেই সমস্ত কবিতার মধ্যে এমন একটা সুর লাগানো চলছে যেটা হচ্ছে খুব মোটা তারের সুর। এই সুরের স্বাদ আমার ঘরে আমি এতদিন পাইনি। আমার মনে হতে লাগলো এইটাই পুরুষের সুর, প্রবলের সুর। কিন্তু আজ আর কোনো আড়ালই রইল না।
কেন যে সন্দীপবাবু দিনের পর দিন বিনা কারণে এমন করে কাটাচ্ছেন? কেনই যে আমি যখন তখন তার সঙ্গে বিনা প্রয়োজনে আলাপ আলোচনা করছি? আজ তার কিছুই জবাব দেবার নেই। তাই আমি সেদিন নিজের উপর, আমার মেজ জায়ের উপর, সমস্ত জগতের ব্যবস্থার উপর খুব রাগ করে বললুম, না, আমি আর বাইরের ঘরে যাব না। মরে গেলেও যাব না। দুদিন বাইরে গেলুম না। সেই দুদিন প্রথম পরিষ্কার করে বুঝলুম কত দূরে গিয়ে পৌঁছেছি। মনে হলো যেন একেবারে জীবনের স্বাদ চলে গেছে। যেমন সমস্তই ছুঁয়ে ছুঁয়ে ঠেলে ঠেলে ফেলে দিতে ইচ্ছে করে। মনে হলো কার জন্যে যেন আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত অপেক্ষা করে আছে। যেন সমস্ত গায়ের রক্ত বাইরের দিকে কান পেতে রয়েছে। খুব বেশি করে কাজ করবার চেষ্টা করলুম। আমার শোবার ঘরের মেঝে যথেষ্ট পরিষ্কার ছিল। তবু নিজে দাঁড়িয়ে ঘড়া ঘড়া জল ঢালিয়ে সাফ করালুম। আলমারির ভিতর জিনিসপত্র একেবারে সাজানো ছিল। সে সমস্ত বের করে ঝেড়ে ঝুড়ে বিনা প্রয়োজনে অন্যরকম করে সাজালুম। সেদিন নাইতে আমার বেলা 2টো হয়ে গেল। সেদিন বিকেলে চুল বাঁধা হলো না। কোনো মতে এলো চুলটা পাকিয়ে জড়িয়ে নিয়ে ভাড়ার ঘরটা গোছাবার কাজে লোকজনকে ব্যতিব্যস্ত করে তোলা গেল। দেখি ইতিমধ্যে ভাঁড়ারে চুরি হয়ে গেছে অনেক। তা নিয়ে কাউকে বকতে সাহস হলো না। পাছে একথা কেউ মনে মনেও জবাব করে, এতদিন তোমার চোখ দুটো ছিল কোথা? সেদিন ভূতে পাওয়ার মতো এইরকম গোলমাল করে কাটলো। তার পরের দিনে বই পড়বার চেষ্টা করলুম। কি পড়লুম কিছুই মনে নেই। কিন্তু একবার দেখি ভুলে অন্যমনস্ক হয়ে বই হাতে ঘুরতে ঘুরতে অন্তঃপুর থেকে বাইরে যাবার রাস্তার জানালার একটা খড়খড়ি খুলে চুপ করে দাঁড়িয়ে আছি। সেইখান থেকে আঙিনার উত্তর দিকে আমাদের বাইরের একসার ঘর দেখা যায়। তার মধ্যে একটা ঘর মনে হলো আমার জীবন সমুদ্রের ওপারে চলে গিয়েছে। সেখানে আর খেয়া বইবে না। চেয়ে আছি তো চেয়েই আছি। নিজেকে মনে হলো আমি যেন পরশু দিনকার আমির ভূতের মতো সেই সব জায়গাতেই আছি, তবুও নেই। একসময় দেখতে পেলুম সন্দীপ একখানা খবরের কাগজ হাতে করে ঘর থেকে বারান্দায় বেরিয়ে এলেন। স্পষ্ট দেখতে পেলুম তার মুখের ভাবে বিষম চাঞ্চল্য। একবার মনে হতে লাগলো যেন উঠোনটার উপর, বারান্দার রেলিং গুলোর উপর রেগে রেগে উঠছেন। খবরের কাগজটা ছুঁড়ে ফেলে দিলেন। যদি পারতেন তো খানিকটা আকাশ যেন ছিঁড়ে ফেলে দিতেন। প্রতিজ্ঞা আর থাকে না। যেই আমি বৈঠকখানার দিকে যাব মনে করেছি, এমন সময় হঠাৎ দেখি পিছনে আমার মেজ জা দাঁড়িয়ে। হলো, অবাক করলে যে? এই কথা বলেই তিনি চলে গেলেন। আমার বাইরে যাওয়া হলো না। পরের দিন সকালে গোবিন্দর মা এসে বললে, ছোট রানীমা, ভাঁড়ার দেবার বেলা হলো। আমি বললুম, হরিমতিকে বের করে নিতে বলো। এই বলে চাবির গোছা ফেলে দিয়ে জানালার কাছে বসে বিলিতি সেলাইয়ের কাজ করতে লাগলুম। এমন সময়ে বেহারা এসে একখানা চিঠি আমার হাতে দিয়ে বললে, সন্দীপবাবু দিলেন। সাহসের আর অন্ত নেই। বেহারাটা কি মনে করলে? বুকের মধ্যে কাঁপতে লাগলো। চিঠি খুলে দেখি তাতে কোনো সম্ভাষণ নেই, কেবল এই কটি কথা আছে, বিশেষ প্রয়োজন, দেশের কাজ, সন্দীপ। রইল আমার সেলাই পড়ে। তাড়াতাড়ি আয়নার সামনে দাঁড়িয়ে একটুখানি চুল ঠিক করে নিলুম। শাড়িটা যেমন ছিল তাই রইল। জ্যাকেট একটা বদল করলুম। আমি জানি তার চোখে এই জ্যাকেটটির সঙ্গে আমার একটি বিশেষ পরিচয় জড়িত আছে। আমাকে যে বারান্দা দিয়ে বাইরে যেতে হবে তখন সেই বারান্দায় বসে আমার মেজ জা তাঁর নিয়ম মতো সুপুরি কাটছেন। আজ আমি কিছুই সংকোচ করলুম না। মেজ জা জিজ্ঞাসা করলেন, বলি চললে কোথায়? আমি বললুম, বৈঠকখানা ঘরে। এত সকালে? গোষ্ঠলীলা বুঝি? আমি কোনো জবাব না দিয়ে চলে গেলুম। মেজ জা গান ধরলেন,
রায় আমার চলে যেতে ঢলে পড়ে অগাধ জলের মকর যেমন, ও তার চিটে চিনি জ্ঞান নেই। বৈঠকখানা ঘরে গিয়ে দেখি সন্দীপ দরজার দিকে পিঠ করে ব্রিটিশ একাডেমিতে প্রদর্শিত ছবির তালিকার একখানা বই নিয়ে মন দিয়ে দেখছেন। আর্ট সম্বন্ধে সন্দীপ নিজেকে বিচক্ষণ বলেই জানে। একদিন আমার স্বামী তাকে বললেন যে আর্টিস্টদের যদি গুরুমশাইয়ের দরকার হয় তবে তুমি বেঁচে থাকতে যোগ্য লোকের অভাব হবে না। এমন করে খোঁচা দিয়ে কথা বলা আমার স্বামীর স্বভাব নয়, কিন্তু আজকাল তার মেজাজ একটু বদলে এসেছে। সন্দীপের অহংকারে তিনি ঘা দিতে পারলে ছাড়েন না। সন্দীপ বললেন, তুমি কি ভাবো আর্টিস্টদের আর গুরুকরণ দরকার নেই? স্বামী বললেন, আর্ট সম্বন্ধে আর্টিস্টদের কাছ থেকে আমাদের মতো মানুষকে চিরকাল নতুন নতুন পাঠ নিয়ে চলতে হবে, কেননা এর কোনো একটিমাত্র বাঁধা পাঠ নেই। সন্দীপ আমার স্বামীর বিনয়কে বিদ্রূপ করে খুব হাসলেন। বললেন, নিখিল, তুমি ভাবো দৈন্যটাই হচ্ছে মূলধন, ওটাকে যত খাটাবে ঐশ্বর্য ততই বাড়বে। আমি বলছি, অহংকার যার নেই সে স্রোতের শ্যাওলা, চারিদিকে কেবল ভেসে ভেসে বেড়ায়। আমার মনের ভাব ছিল অদ্ভুত রকম। একদিকে ইচ্ছেটা তর্কে স্বামীর জিত হয়, সন্দীপের অহংকারটা একটু কমে, অথচ সন্দীপের অসংকোচ অহংকারটাই আমাকে টানে। সে যেন দামি হীরের ঝকঝকানি, কিছুতেই তাকে লজ্জা দেবার জো নেই। এমনকি সূর্যের কাছেও সে হার মানতে চায় না, বরঞ্চ তার স্পর্ধা আরো বেড়ে যায়। আমি ঘরে ঢুকলুম, জানি আমার পায়ের শব্দ সন্দীপ শুনতে পেলেন, কিন্তু যেন শোনেননি এমনি ভান করে বইটা দেখতেই লাগলেন। আমার ভয় পাছে আর্টের কথা পেরে বসেন, কেননা আর্টের ছুতো করে সন্দীপ আমার সামনে যেসব ছবির যেসব কথার আলোচনা করতে ভালোবাসেন, আজও আমার তাতে লজ্জা বোধ করার অভ্যাস ঘুচেনি। লজ্জা লুকোবার জন্যেই আমাকে দেখাতে হয় যেন এর মধ্যে লজ্জার কিছুই নেই। এই একবার মুহূর্তকালের জন্য ভাবছিলুম ফিরে চলে যাই। এমন সময়ে খুব একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুখ তুলে সন্দীপ আমাকে দেখে যেন চমকে উঠলেন। বললেন, এই যে আপনি এসেছেন। কথাটার মধ্যে কথার সুরে তার দুই চোখে একটা চাপা ভর্ৎসনা। আমার এমন দশা যে এই ভর্ৎসনাকেও মেনে নিলুম। আমার উপর সন্দীপের যে দাবি জন্মেছে তাতে আমার ২-৩ দিনের অনুপস্থিতিও যেন অপরাধ। সন্দীপের এই অভিমান যে আমার প্রতি অপমান সে আমি জানি, কিন্তু রাগ করবার শক্তি কই। কোনো জবাব না দিয়ে চুপ করে রইলুম। যদিও আমি অন্যদিকে চেয়েছিলুম, তবু বেশ বুঝতে পারছিলুম সন্দীপের দুই চক্ষের নালিশ আমার মুখের সামনে যেন ধন্না দিয়ে পড়েই ছিল। সে আর নড়তে চাচ্ছিল না। এ কি কাণ্ড! সন্দীপ কোনো একটা কথা তুললে সেই কথার আড়ালে একটু লুকিয়ে বাঁচি যে। বোধহয় ৫ মিনিট কি ১০ মিনিট যখন এমনি করে লজ্জা অসহ্য হয়ে এলো, তখন আমি বললুম, আপনি কি দরকারে আমাকে ডেকেছিলেন? সন্দীপ ঈষৎ চমকে উঠে বললেন, কেন, দরকার কি থাকতেই হবে? বন্ধুত্ব কি অপরাধ? পৃথিবীতে যা সবচেয়ে বড় তার এতই অনর্গল? হৃদয়ের পূজাকে কি পথের কুকুরের মতো দরজার বাইরে থেকে খেদিয়ে দিতে হবে মক্ষীরানী? আমার বুকের মধ্যে দুরু দুরু করতে লাগলো। বিপদ ক্রমশই কাছে ঘনিয়ে আসছে, আর তাকে ঠেকিয়ে রাখা যায় না। আমার মনের মধ্যে পুলক আর ভয় দুই সমান হয়ে উঠল। এই সর্বনাশের বোঝা আমি আমার পিঠ দিয়ে সামলাবো কি করে? আমাকে যে পথের ধুলোর উপর মুখ থুবড়ে পড়তে হবে। আমার হাত পা কাঁপছিল। আমি মুখ শক্ত করে দাঁড়িয়ে তাকে বললুম, সন্দীপবাবু, আপনি দেশের কি কাজ আছে বলে আমাকে ডেকেছেন, তাই আমার ঘরের কাজ ফেলে এসেছি। তিনি একটু হেসে বললেন, আমি তো সেই কথাই আপনাকে বলছিলুম। আমি যে পূজার জন্যেই এসেছি তা জানেন।
আপনার মধ্যে আমি আমার দেশের শক্তিকেই প্রত্যক্ষ দেখতে পাই। সে কথা কি আমি আপনাকে বলিনি? ভূগোল বিবরণ তো একটা সত্য বস্তু নয়। শুধু সেই ম্যাপটার কথা স্মরণ করে কি কেউ জীবন দিতে পারে? যখন আপনাকে সামনে দেখতে পাই তখনই তো বুঝতে পারি দেশ কত সুন্দর, কত প্রিয়, প্রাণী তেজে কত পরিপূর্ণ। আপনি নিজের হাতে আমার কপালে জয়টিকা পরিয়ে দেবেন। তবেই তো জানবো আমি আমার দেশের আদেশ পেয়েছি। তবেই তো সেই কথা স্মরণ করে লড়তে লড়তে মৃত্যুবাণ খেয়ে যদি মাটিতে লুটিয়ে পড়ি, বুঝবো এ কেবলমাত্র ভূগোল বিবরণের মাটি নয়, সে একখানা আঁচল। কেমন আঁচল জানেন? আপনি সেদিন যে একখানি শাড়ি পরেছিলেন, লাল মাটির মতো তার রং, আর তার চওড়া পাড় একটি রক্তের ধারার মতো রাঙা, সেই শাড়ির আঁচল। সে কি আমি কোনো দিন ভুলতে পারবো? এইসব জিনিসই তো জীবনকে সতেজ, মৃত্যুকে রমণীয় করে তোলে। বলতে বলতে সন্দীপের দুই চোখ জ্বলে উঠল। চোখে সে ক্ষুধার আগুন কি পূজার সে আমি বুঝতে পারলুম না। আমার সেই দিনের কথা মনে পড়ল যেদিন আমি প্রথম ওর বক্তৃতা শুনেছিলুম। সেদিন তিনি অগ্নিশিখা না মানুষ সে আমি ভুলে গিয়েছিলুম। সাধারণ মানুষের সঙ্গে মানুষের মতো ব্যবহার করা চলে। তার অনেক কায়দা কানুন আছে। কিন্তু আগুন যে আর এক জাতের। সে এক নিমেষে চোখে ধাঁধা লাগিয়ে দেয়, প্রলয়কে সুন্দর করে তোলে। মনে হতে থাকে যে সত্য প্রতিদিনের শুকনো কাঠে হেলা ফেলার মধ্যে লুকিয়ে ছিল, সে আজ আপনার দীপ্যমান মূর্তি ধরে চারিদিকের সমস্ত কৃপণের সঞ্চয়গুলোকে অট্টহাস্যে দগ্ধ করতে ছুটে চলেছে। এরপরে আমার কিছু বলবার শক্তি ছিল না। আমার ভয় হতে লাগলো এখনই সন্দীপ ছুটে এসে আমার হাত চেপে ধরবেন। কেননা তার হাত চঞ্চল আগুনের শিখার মতোই কাঁপছিল। আর তার চোখের দৃষ্টি আমার উপর যে আগুনের স্ফুলিঙ্গের মতো এসে পড়ছিল। সন্দীপ বলে উঠলেন, আপনারা সব ছোট ছোট ঘোর নিয়মকেই কি বড় করে তুলবেন? আপনাদের এমন প্রাণ আছে যার একটু আভাসেই আমরা জীবন মরণকে তুচ্ছ করতে পারি। সে কি কেবল অন্দরের ঘুমটা মোড়া জিনিস? আজ আর লজ্জা করবেন না, লোকের কানাঘুষায় কান দেবেন না। আজ বিধি নিষেধে তুড়ি মেরে মূর্তির মাঝখানে ছুটে বেরিয়ে আসুন। এমনি করে সন্দীপ বাবুর কথায় দেশের স্তবের সঙ্গে যখন আমার স্তব মিশিয়ে যায়, তখন সংকোচের বাঁধন আর টেকে না। তখন রক্তের মধ্যে নাচন ধরে। যতদিন আর্ট আর বৈষ্ণব কবিতা আর স্ত্রী পুরুষের সম্বন্ধ নির্ণয় আর বাস্তব অবাস্তবের বিচার চলছিল, ততদিন আমার মন গ্লানিতে কালো হয়ে উঠেছিল। আজ সে অঙ্গারের কালিমায় আমার আগুন ধরে উঠল। সেই দীপ্তি আমার লজ্জা নিবারণ করলে। মনে হতে লাগলো আমি যে রমণী সেটা যেন আমার একটা অপরূপ দেবী মহিমা। হায়রে, আমার সেই মহিমা আমার চুলের ভিতর দিয়ে এখনই কেন একটা প্রত্যক্ষ দীপ্তির মতো বেরোয় না? আমার মুখ দিয়ে এমন কোনো একটা কথা উঠছে না কেন যা মন্ত্রের মতো এখনই সমস্ত দেশকে অগ্নি দীক্ষায় দীক্ষিত করে দেয়? এমন সময়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে আমার ঘরের ক্ষেমাদাসী এসে উপস্থিত। সে বলে, আমার মাইনে চুকিয়ে দাও, আমি চলে যাই। আমি 7 জন্মে এমন হাউ হাউ করে কাঁদতে থাকে। কি ব্যাপারটা কি? মেজ রানীমার দাসী ঠাকো অকারণে গায়ে পড়ে ক্ষেমার সঙ্গে ঝগড়া করেছে। তাকে যা মুখে আসে তাই বলে গাল দিয়েছে। আমি যত বলি, আচ্ছা সে আমি বিচার করব, কিছুতেই ক্ষেমার কান্না আর থামে না। সকালবেলায় দীপক রাগিনীর যে সুর এমন জমে উঠেছিল, তার উপরে যেন বাসন মাজার জল ঢেলে দিলে। মেয়ে মানুষ যে পদ্মবনের পঙ্কজ, তার তলাকার পঙ্ক ঘুলিয়ে উঠল। সেটাকে সন্দীপের কাছে তাড়াতাড়ি চাপা দেবার জন্যে আমাকে তখনই অন্তঃপুরে ছুটতে হলো। দেখি আমার মেজ জা সেই বারান্দায় বসে এক মনে মাথা নিচু করে সুপুরি কাটছেন। মুখে একটু হাসি লেগে আছে। গুনগুন করে গান করছে।
রাই আমার চলে যেতে ঢলে পড়ে। ইতিমধ্যে কোথাও যে কিছু অনর্থপাত হয়েছে তার কোনো লক্ষণ তার কোনোখানেই নেই। আমি বললুম, মেজোরানী, তোমার থাকো ক্ষেমাকে এমন মিছিমিছি গাল দেয় কেন? তিনি ভুরু তুলে আশ্চর্য হয়ে বললেন, উমা, সত্যি নাকি? মাগিকে ঝাঁটা পেটা করে দূর করে দেব। দেখো দেখি, এই সকাল বেলায় তোমার বৈঠকখানার আসর মাটি করে দেব। হ্যামারও আচ্ছা আক্কেল দেখছি। জানে তার মনিব বাইরের বাবুর সঙ্গে একটু গল্প করছে, একেবারে সেখানে গিয়ে উপস্থিত। লজ্জা শরমের মাথা খেয়ে বসেছে। তা ছোট রানী, এসব ঘরকন্নার কথায় তুমি থেকো না, বাইরে যাও। আমি যেমন করে পারি সব মিটিয়ে দিচ্ছি। আশ্চর্য মানুষের মন! এক মুহূর্তের মধ্যেই তার পালে এমন উল্টো হাওয়া লাগে। এই সকালবেলায় ঘরকন্না ফেলে বাইরে সন্দীপের সঙ্গে বৈঠকখানায় আলাপ আলোচনা করতে যাওয়া আমার চিরকালের অন্তঃপুরের অভ্যস্ত আদর্শে এমনি সৃষ্টি ছাড়া বলে মনে হলো যে আমি কোনো উত্তর না দিয়ে ঘরে চলে গেলুম। নিশ্চয় জানি ঠিক সময় বুঝে মেজোরানী নিজে ঠাকুরকে টিপে দিয়ে ক্ষেমার সঙ্গে ঝগড়া করিয়েছে, কিন্তু আমি এমনি টলমলে জায়গায় আছি যে এসব নিয়ে কোনো কথাই কইতে পারিনি। এই তো সেদিন ননকু দারোয়ানকে ছাড়িয়ে দেবার জন্যে প্রথম ঝাঁজে আমার স্বামীর সঙ্গে যেরকম উদ্ধত ভাবে ঝগড়া করেছিল, শেষ পর্যন্ত তা টিকল না। দেখতে দেখতে নিজের উত্তেজনাতেই নিজের মধ্যে একটা লজ্জা এলো। এর মধ্যে আবার মেজোরানী এসে আমার স্বামীকে বললেন, ঠাকুরপো, আমারই অপরাধ। দেখো ভাই, আমরা সেকেলে লোক, তোমার ওই সন্দীপ বাবুর চাল চলন কিছুতেই ভালো ঠেকে না। সেই জন্যে ভালো মনে করেই আমি দারোয়ানকে। তাই এতে যে ছোট রানীর অপমান হবে এই কথা মনেও করিনি, বরঞ্চ ভেবেছিলুম উল্টো। হায়রে পোড়া কপাল, আমার যেমন বুদ্ধি! এমনি করে দেশের দিক থেকে, পূজার দিক থেকে যে কথাটাকে এত উজ্জ্বল করে দেখি, সেইটেই যখন নিচের দিক থেকে এমন করে ঘুলিয়ে উঠতে থাকে, তখন প্রথমটা হয় রাগ, তারপরেই মনে গ্লানি আসে। আজ শোবার ঘরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে জানালার কাছে বসে বসে ভাবতে লাগলুম, চারদিকের সঙ্গে সুর মিলিয়ে জীবনটা আসলে কতই সরল হতে পারে। ওই যে মেজোরানী নিশ্চিন্ত মনে বারান্দায় বসে সুপুরি কাটছেন, ওই সহজ আসনে বসে সহজ কাজের ধারা আমার কাছে আজ অমন দুর্গম হয়ে উঠল। রোজ রোজ নিজেকে জিজ্ঞাসা করি, এর শেষ কোনখানে? আমি কি মরে যাব? সন্দীপ কি চলে যাবে? এ সমস্তই কি রোগীর প্রলাপের মতো সুস্থ হয়ে উঠে একেবারে ভুলে যাব? না ঘাড় মুড় ভেঙে এমন সর্বনাশের তলায় তলিয়ে যাব যেখান থেকে ইহ জীবনে আমার আর উদ্ধার নেই। জীবনের সৌভাগ্যকে সরলভাবে গ্রহণ করতে পারলুম না, এমন করে ছারখার করে দিলুম কি করে? আমার এই শোবার ঘর, যে ঘরে আজ ৯ বৎসর আগে নতুন বউ হয়ে পা দিয়েছিলুম, সেই ঘরের সমস্ত দেওয়াল, ছাদ, মেঝে আমার মুখের দিকে চেয়ে আজ অবাক হয়ে আছে। এম.এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমার স্বামী কলকাতা থেকে ভারত সাগরের কোন এক দ্বীপের অনেক দামি এই পরগাছাটি কিনে এনেছিলেন। এই কটি মাত্র পাতা, কিন্তু তাতে লম্বা যে একটি ফুলের গুচ্ছ ফুটেছিল, সে যেন সৌন্দর্যের কোন পেয়ালা একেবারে উপুড় করে ঢেলে দেওয়া। ইন্দ্রধনু যেন ওই কটি পাতার কোলে ফুল হয়ে জন্ম নিয়ে দোল খাচ্ছে। সেই ফুটন্ত পরগাছাটিকে আমরা দুজনে মিলে আমাদের শোবার ঘরের এই জানালার কাছে টাঙিয়ে রেখেছি। সেই একবার ফুল হয়েছিল, আর হয়নি। আশা আছে আবার আর একদিন ফুল ফুটবে। আশ্চর্য এই যে অভ্যাস মতো আজও এই গাছে আমি রোজ জল দিচ্ছি। আশ্চর্য এই যে সেই নারকেল দড়ি দিয়ে পাকে পাকে আঁট করে বাঁধা এই পাতা কয়টির বাঁধন আলগা হলো না, তার পাতাগুলি আজও সবুজ আছে।
আজ ৪ বছর হলো আমার স্বামীর একটি ছবি হাতির দাঁতের ফ্রেমে বাঁধিয়ে ওই কুলুঙ্গির মধ্যে রেখে দিয়েছিলুম। ওর দিকে দৈবাৎ যখন আমার চোখ পড়ে, আর চোখ তুলতে পারি নে। আজ ৬ দিন আগেও রোজ সকালে স্নানের পর ফুল তুলে ওই ছবির সামনে রেখে প্রণাম করেছি। কতদিন এই নিয়ে স্বামীর সঙ্গে আমার তর্ক হয়ে গেছে। একদিন তিনি বললেন, "তুমি যে আমাকে আমার চেয়ে বড় করে তুলে পুজো করো, এতে আমার বড় লজ্জা বোধ হয়।" আমি জিজ্ঞাসা করলুম, "কেন তোমার লজ্জা?" স্বামী বললেন, "শুধু লজ্জা নয়, ঈর্ষা।" আমি বললুম, "শোনো একবার কথা, তোমার আবার ঈর্ষা কাকে?" স্বামী বললেন, "ওই মিথ্যেটাকে, ওই মিথ্যে আমিটাকে। এর থেকে বুঝতে পারি, এই সামান্য আমাকে নিয়ে তোমার সন্তোষ নেই। তুমি এমন অসামান্য কাউকে চাও যে তোমার বুদ্ধিকে অভিভূত করে দেবে। তাই আর একটা আমাকে তুমি মন দিয়ে গড়ে তোমার মন ভোলাচ্ছ।" আমি বললুম, "তোমার এই কথাগুলো শুনলে রাগ হয়।" তিনি বললেন, "রাগ আমার উপরে করে কি হবে? তোমার অদৃষ্টের উপর করো। তুমি তো আমাকে স্বয়ংবর সভায় বেছে নাওনি। যেমনটি পেয়েছ তেমনি তোমাকে চোখ বুজে নিতে হয়েছে। কাজেই দেবত্ব দিয়ে আমাকে যতটা পারো সংশোধন করে নিচ্ছ। দময়ন্তী স্বয়ংবরা হয়েছিলেন বলেই দেবতাকে বাদ দিয়ে মানুষকে নিতে পেরেছিলেন। তোমরা স্বয়ংবরা হতে পারোনি বলেই রোজ মানুষকে বাদ দিয়ে দেবতার গলায় মালা দিচ্ছ। সেদিন এই কথাটা নিয়ে এত রাগ করেছিলুম যে আমার চোখ দিয়ে জল পড়ে গিয়েছিল। তাই মনে করে আজ সেই কুলুঙ্গিটার দিকে চোখ তুলতে পারিনি। ওই যে আমার গয়নার বাক্সের মধ্যে আর এক ছবি আছে, সেদিন বাইরের বৈঠকখানা ঘর ঝাড়পোঁছ করবার উপলক্ষে সেই ফটো স্ট্যান্ড খানা তুলে এনেছি। সেই যার মধ্যে আমার স্বামীর ছবির পাশে সন্দীপের ছবি আছে। সে ছবি তো পুজো করিনি, তাকে প্রণাম করা চলে না। সে রইল আমার হিরে মানিক মুক্তোর মধ্যে ঢাকা। সে লুকোনো রইল। সে লুকোনো রইল বলেই তার মধ্যে এত পুলক। ঘরের সব দরজা বন্ধ করে তবে তাকে খুলে দেখি। রাত্রে আস্তে আস্তে কেরোসিনের বাতিটা উসকে তুলে তার সামনে ওই ছবিটা ধরে চুপ করে চেয়ে বসে থাকি। তারপরে রোজই মনে করি এই কেরোসিনের শিখায় ওকে পুড়িয়ে ছাই করে চিরদিনের মতো চুকিয়ে ফেলে দিই। আবার রোজই দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে আমার হিরে মানিক মুক্তোর নিচে তাকে চাপা দিয়ে চাবি বন্ধ করে রাখি। কিন্তু পোড়ারমুখী এই হিরে মানিক মুক্ত তোকে দিয়েছিল কে? এর মধ্যে কত দিনের কত আদর জড়িয়ে আছে। তারা আজ কোথায় মুখ লুকোবে? মরণ হলে যে বাঁচি। সন্দীপ আমাকে বলেছিলেন, দ্বিধা করাটা মেয়েদের প্রকৃতি নয়। তার ডাইনে বাঁয়ে নেই, তার একমাত্র আছে সামনে। তিনি বারবার বলেন, দেশের মেয়েরা যখন জাগবে তখন তারা পুরুষের চেয়ে ঢের বেশি স্পষ্ট করে বলবে, আমরা চাই। সেই চাওয়ার কাছে কোনো ভালো মন্দ, কোনো সম্ভব অসম্ভবের তর্ক বিতর্ক টিকতে পারবে না। তাদের কেবল এক কথা, আমরা চাই, আমি চাই। এই বাণী হচ্ছে সৃষ্টির মূল বাণী। সেই বাণী কোনো শাস্ত্র বিচার না করে আগুন হয়ে সূর্যের তারায় জ্বলে উঠেছে। ভয়ঙ্কর তার প্রণয়ের পক্ষপাত। মানুষকে সে কামনা করেছে বলেই যুগ যুগান্তের লক্ষ লক্ষ প্রাণকে তার সেই কামনার কাছে বলি দিতে দিতে এসেছে। সৃজন প্রলয়ের সেই ভয়ঙ্করী আমি চাই বাণী আজ মেয়েদের মধ্যেই মূর্তিমতী। সেই জন্যেই ভীরু পুরুষ সৃজনের সেই আদিম বন্যাকে বাঁধ দিয়ে ঠেকিয়ে রাখবার চেষ্টা করছে। পাছে সে তাদের কুমড়ো ক্ষেতের মাচাগুলোকে অট্টকলহাস্যে ভাসিয়ে নিয়ে নাচতে নাচতে চলে যায়। পুরুষ মনে করে আছে এই বাঁধকে সে চিরকালের মতো পাকা করে বেঁধে রেখেছে। জমছে, জল জমছে। হ্রদের জলরাশি আজ শান্ত, গম্ভীর। আজ সে চলেও না, আজ সে বলেও না। পুরুষের রান্নাঘরের জলের জ্বালা নিঃশব্দে ভর্তি করে। কিন্তু চাপ আর সইবে না, বাঁধ ভাঙবে। তখন এতদিনের বোবা শক্তি আমি চাই,
আমি চাই বলে গর্জন করতে করতে ছুটবে। সন্দীপের এই কথা আমার মনের মধ্যে যেন ডমরু বাজাতে থাকে। তাই আমার আপনার সঙ্গে যখন আপনার বিরোধ বাধে, যখন লজ্জা আমাকে ধিক্কার দিতে থাকে, তখন সন্দীপের কথা আমার মনে আসে। তখন বুঝতে পারি আমার এই লজ্জা কেবল লোকলজ্জা। সে আমার মেজ জায়ের মূর্তি ধরে বাইরে বসে বসে সুপুরি কাটতে কাটতে কটাক্ষপাত করছে। তাকে আমি কিসের গ্রাহ্য করি? আমি চাই এই কথাটাকে নিঃসংকোচে অবাধে অন্তরে বাহিরে সমস্ত শক্তি দিয়ে বলতে পারাই হচ্ছে আপনার পূর্ণ প্রকাশ। না বলতে পারাই হচ্ছে ব্যর্থতা। কিসের ওই পরগাছা? কিসের ওই কুলুঙ্গি? আমার এই উদ্দীপ্ত আমিকে ব্যঙ্গ করে, অপমান করে এমন সাধ্য ওদের কি আছে? এই বলে তখনই ইচ্ছে হলো ওই পরগাছাটাকে জানালার বাইরে ফেলে দিই। ছবিটাকে কুলুঙ্গি থেকে নামিয়ে আনি, প্রলয় শক্তির লজ্জাহীন উলঙ্গতা প্রকাশ হোক। হাত উঠেছিল, কিন্তু বুকের মধ্যে বিঁধল, চোখে জল এলো, মেজের উপর উপুড় হয়ে পড়ে কাঁদতে লাগলুম। কি হবে? আমার কি হবে? আমার কপালে কি আছে? আপনারা এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। নিজে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।